এই কোভিডের সময় $1 ট্রিলিয়ন স্টিমুলাস চেক পাস করে প্রতিটা ইউএস সিটিজেন বাসায় বসে বসে কয়েক লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পায়, কারণ ইউএসএ টাকা প্রিন্ট করছে। 5 আগস্টে যে ঝামেলাটা ছিল সেই সময় আমরা সব ব্যাংকের থেকে 5,000 টাকার বেশি উঠাইতে কেন পাইনি। তখন মানুষ বুঝতে পারলো যে এই যে টাকাগুলো যে আমি দিচ্ছি, ওকে দিচ্ছি, এটার তো অনেক মূল্য। তখন ব্যাংক একটা সুন্দর ম্যাজিক্যাল বুদ্ধি পাইল। বুদ্ধিটা কি? এটা হচ্ছে টাকার মূল্য আছে, কারণ এই টাকার সমপরিমাণ স্বর্ণ ব্যাংকে আছে। ফর সাম রিজন তখন ওই ইউএসের প্রেসিডেন্ট ডিসিশনটা নেয়, এই মুহূর্তের পর থেকে ইউএস ডলার স্বর্ণের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আজকে আমাদের ফাহাদরা আপনারা অনেকেই চিনেন। সো আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাই টাকা কেমনে কামাবো, আমার আরও টাকা লাগবে। সো ওকে আমি মানি ফ্লো বুঝিয়ে দিয়েছিলাম, বিকজ ও আমাকে বলতেছে যে ভাই মানে আপনাদের মধ্যে অনেকেরই আইডিয়া আছে এটা, বা আমরা অনেকেই ভাবি এটা, যে যত বেশি টাকা আমার পকেটে ঢুকবে অত বেশি আমি বড়লোক হব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। টাকাটা আসলে এভাবে কাজ করে না, এটা বেসিক লেভেল পর্যন্ত কাজ করে। মাসে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত এটা এভাবেই কাজ করে, যে মান্থলি টাকা আসতেছে কত, আমি কয় টাকা খরচ করতেছি, কয় টাকা কামাচ্ছি, এটাই হচ্ছে একটা বেসিক হিসাব। কিন্তু একটা সময় যে এই জিনিসটা কাজ করে না। ইভ্যালিতে কাজ করতো 2,000-3,000 মানুষের মতো, এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 7 জন মানুষ জানতো আসলে ইভ্যালিটা কীভাবে কাজ করে। এর মধ্যে আমি একজন, কারণ এমন না যে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ইভ্যালির ম্যানেজমেন্টের, কারণ আমি ইভ্যালিতে ঢুকছি বোঝার জন্য আসলে খেলাটা কি। এটা একটা বেসিক পনজি স্কিম ছিল। তো পনজি স্কিম বলতে কি, যে আমি আপনার থেকে 10 টাকা নিব, 10 টাকা নিয়ে আমি আপনাকে 10 টাকার বিনিময়ে 30 টাকা দিব 3 মাস পর। এখন আপনার 10 টাকা কি 30 টাকা হয়ে যাচ্ছে? না, আমি 3 মাস পরও আরও 5 জনকে বলবো আমাকে 10 টাকা দাও, আমি তোমাদেরকে 3 মাস পরে 30 টাকা দিব। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি, ওই 5 জন থেকে যে আমি 50 টাকা নিলাম, সে 50 টাকা থেকে 30 টাকা আমি ওই যে 3 মাস আগে যাকে নিয়েছিলাম ওকে দিয়ে দিলাম, যে ভাই আপনি 10 টাকা দিয়েছেন, এই যে 30 টাকা। আমার লাভটা কি? আমার লাভ হচ্ছে এই যে প্রথম মানুষটাকে আমি 10 টাকার বিনিময়ে 30 টাকা দিলাম, এটা আগুনের মতো ছড়াবে, সব জায়গায় মানুষ খবর পেয়ে যাবে। এই জায়গায় 10 টাকাকে 30 টাকা করা হয়। মানুষ আইসা আপনার কাছে হুমড়া টাকা দিবে, যে ভাই আমার 10 টাকা 30 টাকা করে দেন, আমার 10 টাকা 30 টাকা করে দেন। কিন্তু আপনি কিন্তু কিছু করতেছেন না, আপনি জাস্ট ওর টাকাটা নিয়ে আপনি পকেটে রেখে দিতেছেন। 3 মাস পরে ওর মতো আর 10 টাকা আধারে ধরতেছেন, তারা আপনাকে টাকা দিচ্ছে, সেই টাকার থেকে আপনার আগের 10 জনের মধ্যে 5 জনকে দিচ্ছেন, আর বাকি 5 জনকে বলতেছেন আপনার 10 টাকা তো 30 টাকা হয়েছে, সেই 30 টাকা এখন 90 টাকা করেন, 30 টাকা আপনি আবার ইনভেস্ট করেন। এভাবেই ঘুরতে একটা সময় যায় ক্র্যাশ। এই হচ্ছে পনজি স্কিম, যার কারণে এটা একটা স্কিম। সো টাকা বুঝানোর খেলার মধ্যে আমি আপনাকে ইভ্যালির কথা কেন বললাম, কারণ যখন এই জিনিসটা চলতেছিল, লাখ লাখ হাজার মানুষ এই ট্র্যাপের মধ্যে পড়েছে। আমি নিজে 2 বছর এখানে চাকরি করে আমার টাকা তো লস হয়নি, কারণ বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, যে জানতাম যে এই কোম্পানি বেশি দিন টিকবে না, হয়তো বা কোনো জায়গায় ঝামেলা হবে। বাট এখানে ওরা যদি ওয়্যার সামথিংস যে কোম্পানি টিকতেও পারতো, যদি এই ব্র্যান্ড ভ্যালুয়েশনটাকে ইউজ করে ওরা 1-1.5 হাজার কোটি টাকা কোনো কোম্পানি থেকে নিয়ে সবার টাকা পে অফ করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু এটা ইট কুড হ্যাভ বিন দ্য ফার্স্ট সাকসেসফুল পনজি স্কিম ইন হিস্ট্রি অফ ইন্টার হিউম্যানিটি। বাট সেটা হয় নাই। কিন্তু দিন শেষে এই বিজনেস মডেলটা এটাকে ইলিগাল করে দেওয়া হয়েছে অনেক কান্ট্রিতে। বাংলাদেশে ছিল না ইলিগাল তখন, যার কারণে অনেক অ্যাডভান্টেজ নিছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে মানে কমপ্লেক্সের কিছু নেই। বাট যারা এই সিস্টেমটা বুঝে নাই তারা ধোঁকা খাইছে। সো আপনার ক্ষেত্রেও আপনি যদি বুঝেন তাইলে আপনি আগাবেন, আর যদি না বুঝেন তাইলে ঠকবেন। সো এখন আসি টাকা আর কি এটার বিষয়। তো টাকার উদ্ভবটা হয় যখন আগের যুগের অনেক মানুষজন যারা ছিল, তারা করতো কি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্বর্ণটা মেনলি মুদ্রা ছিল, স্বর্ণ ট্রান্সফার করতো। এখন এতগুলো স্বর্ণর ব্যাগ নিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা তো খুব ঝামেলার বিষয়। ডাকাতেরা বসে থাকতো যে হ্যাঁ পাইছি, তোমার ধরবো, এখন তোমার ধরে তোমার স্বর্ণ সব খাই দেবো। মানে হাজার টাকা, লাখ টাকা সব সম্পদ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সো সেখানে যাওয়ার পথে ডাকাত থাকবে, এটা নিশ্চিত। আর ডাকাতেরও তো দিন যে এতগুলা স্বর্ণ তো লুকায় নিতে পারবে না, তো সম্ভব না। তো বড় গাড়ি যেটা আছে সেটার মধ্যেই স্বর্ণ আছে, তাকেই ধরা লাগবে। টার্গেট করা খুব সহজ ছিল। তখন মানুষের এই প্রয়োজনটা হয় যে না, এমন হচ্ছে না। ডাকাতেরা তখন মানুষ এই স্বর্ণ বাঁচানোর জন্য বিভিন্ন রকমের সৈন্যবাহিনী নিয়ে যাতায়াত করতো। সেই সৈন্যবাহিনীকেও হায়ার করতে বিশাল একটা টাকা খরচ হইতো। আবার সৈন্যবাহিনীকেও মাঝে মাঝে ডাকাত দল ধরে মেরে টেরে তারপর টাকা নিয়ে যেত।
তো এটা হয় একটা ঝামেলার বিষয়। তখন আসলো টাকার প্রয়োজনটা। তখন স্বর্ণকার আসে। স্বর্ণকারদের কাছে যে এই স্বর্ণ অনেকগুলো স্বর্ণ যে এক বেটা যায় দেয়। খুব ভালো সম্পর্ক। যে ভাই দেন তো, আমি এখানে আপনার কাছে ৫০ লাখ টাকার স্বর্ণ দিতেছি। আমি ফ্লোরেন্সে যাওয়ার পরে যদি আমার ওই ব্যাংকের থেকে ৫০ লাখ টাকা স্বর্ণ দিয়ে দেয়, আমি কিছু বুঝি না ভাই, আপনি আমার এই উপকারটা করেন। এরকম বিরক্ত হয়ে বেটা এসে এই রিকোয়েস্টটা করছে। এখন ওই ভদ্রলোক বলতেছে যে হ্যাঁ, এটা তো আমার, এটাও এখানেও তো আমার শাখা, ওইখানেও তো আমার শাখা। ৫০ লক্ষ টাকা এখানে জমা দেন, ওইখানে জমা দেন, একই তো কথা। আমার তো টাকা আমারই আসতেছে, জিনিসটা তো আমারই। ওই শাখা হোক এই শাখা হোক, তাইলে এক কাজ করেন, আমি আমার ছেলেকে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি, আর একটা রিসিট লিখে দিচ্ছি। এই রিসিটটা নিয়ে ফ্লোরেন্সে যাবেন, যে আমার ছেলেকে দেখায় বলবেন যে এই যে রিসিট দিছে, তাইলেই আপনার এই রিসিটের এগেনস্টে আপনাকে ৫০ লক্ষ টাকা স্বর্ণ আপনাকে দিয়ে দিবে। ওই লোকটা তো খুশি হয়ে গেল, আরে আমাকে এখন ডাকাত ধরতে পারো, ডাকাত ধরলো লাভ কি, আমার কাছে কি আছে বুঝবে কি, আমি ডাকাত ধরছে ও রাস্তার মধ্যে, যা আছে দিয়ে দে। ওর কাছে পকেটে মনে হয় 5টা মাত্র স্বর্ণ ছিল, 5টা স্বর্ণ, 50,000 টাকা স্বর্ণ ছিল, তা নিয়ে গেছে, ডাকাত খুশি। তো ওর এই পকেটে যে 50 লক্ষ টাকা আছে, ডাকাত তো ওরা বুঝে নাই। সো একটা কাগজ দাম 50 লক্ষ টাকা, বর্তমান যুগে এটাকে আমরা চেক বলি। এরকম স্বর্ণকারের এই যে এই একটা ছোট কাহিনী হয়ে গেল, ওই কাহিনী অনেকে জানতে পারে। তো এটা একটা মজার ব্যাপার। তো স্বর্ণকাররা বলে যে ঠিক আছে, তোমার 50 লক্ষ টাকা যে তুমি আমার কাছে জমা দিচ্ছ, আর এটার মাধ্যমে যে তোমাকে আমি একটা কাগজ দিচ্ছি, আর তুমি যে এটা সুবিধা পাচ্ছ ব্যাংকের থেকে পাচ্ছ, তুমি আমাকে এটার জন্য ছোট একটা ফি দাও। কত ফি? ধরো 20,000 টাকা মাত্র। তো 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 মানুষ ভাবলো যে 20,000 টাকা মাত্র, 50 লক্ষ টাকা আমি এখানে রাখতেছি, এটার বিনিময়ে আমাকে একটা কাগজ দিচ্ছে, আমি সেফলি এক শহর থেকে আরেক শহরে যে আমি আমার টাকা উত্তোলন করতে পারতেছি, মাত্র 20,000 টাকা একটা ফি দিব, এতে তো আমার কোনো সমস্যা নাই। আমি একটা সৈন্যবাহিনী হায়ার করতে গেলে আমার 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। তখন তারা বললো কি যে না, ঠিক আছে, তাইলে আমি এখন থেকে এই ব্যাংকে করবো। তো ব্যাংক ব্যাংক তখন এখন থেকে স্বর্ণকারের কাছে টাকা রাখবো, সরি ব্যাংক বারবার বলতেছি। তো এরকম স্বর্ণকারগুলো করতে 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 অনেকগুলো স্বর্ণকার মিলে একটা যৌথ সংগঠন বানাইলো। এটা হয়ে গেল ব্যাংক। ডিসেন্ট্রালাইজড ব্যাংক, মানে কোনো সেন্ট্রাল ইউনিয়ন নাই। মানে এই যে আমাদের যেমন বিভিন্ন জায়গায় স্বর্ণের দোকান আছে না, ঠিক সেরকম বিভিন্ন জায়গায় ব্যাংক ছিল। কোনো বাংলাদেশ ব্যাংক যেমন আছে, ফেডারেল রিজার্ভ আমেরিকা এরকম আছে, প্রত্যেকটা দেশে কিন্তু বড় বড় একটা ন্যাশনাল ব্যাংক থাকে এখন। তখন কোনো রকম ন্যাশনাল ব্যাংক ছিল না, ছোটো 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 বিভিন্ন বিভিন্ন জায়গায় ব্যাংক আছে। এই ব্যাংকগুলোর মধ্যে মানুষ যাইতো, যারা স্বর্ণ মুদ্রা রাখতো, স্বর্ণ মুদ্রা রাখার এগেনস্টে ওদেরকে একটা বড় কাগজ দিত, সেই কাগজটা দিয়ে তারা থাকতো। এখন একটা ঝামেলা হয়ে গেছে যে ভাই, আমি 50 লক্ষ টাকার কাগজ দিয়ে তো আমি গরু কিনতে পারবো না। আমার তো এখন একটা কাগজের বিনিময়ে আমার 500 গরু কেনার দরকার নেই, আমার তো 500 গরু লাগবে না, আমার লাগবে একটা গরু। আপনি আমার এক কাজ করেন, এই 50 লক্ষ টাকার যে বড় কাগজটা, এই কাগজটা কাইটা এটারে 1,000 পিস করেন। ফর এক্সাম্পল কয় টাকা হয় 50 লক্ষ 1,000 পিস করলে? আই থিঙ্ক 5,000 টাকা হয়। তো বুঝার সুবিধার্থে আমি 50 লক্ষ নাম্বারটা ধরছি। তো 5,000 টাকা করে এক একটা নোট দিছে, 5,000 টাকার নোট। সো 5,000 টাকার নোটগুলাকে ও সুন্দর করে, 5,000 টাকা তাহলে কত কত নোট হয়? 5,000 টাকা 1,000 টাকার নোট। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম 5,000 টাকা 1,000 টাকার নোট মিলে 50 লক্ষ টাকা হয়। যদি ভুল হয় তাহলে ভুল হয়েছে, জানি না, আন্দাজে বলতেছি, বিকজ দিস ইজ লাইক কামিং ফ্রম হিয়ার, দিস ইজ নট আ স্ক্রিপ্টেড ভিডিও। সো এই 5,000 টাকার 1,000 টাকার নোট, মানে এই কাহিনীগুলো কিন্তু রিয়েল লাইফ থেকে নেওয়া। দিজ আর অ্যাকচুয়াল থিংস দ্যাট হ্যাপেন্ড, বাট বাংলায় এগুলো সম্পর্কে ভিডিও নাই। সো বাংলায় বুঝার সুবিধার্থে আমি এই হিস্ট্রিটিক্যাল ফ্যাক্টগুলোকে খুব সিম্পলিফাই করে বলতেছি। সো 5,000 টাকার 1,000টা নোট তার হাতে থাকে, সে তো খুব খুশি। এখন আমি 1,000 এক একটা নোট নিয়ে, 5,000 টাকার একটা নোট নিয়ে সে গেলো, সে এখানে 1 মণ চাল কিনছে, সেখান থেকে একটা গরু কিনছে, সে তো মহা খুশি। কারণ এই ব্যাংক, এই যে নোটগুলো, এই যে কাগজগুলো যখন ওই মানুষটাকে দিচ্ছে গরুর এগেনস্টে, সে বলতেছে যে তুমি আমাকে গরু দাও, এটা নিয়ে যাও ব্যাংকে, যাও ব্যাংকে তোমাকে এই টাকার, এই 5,000 টাকার সমমূল্যের স্বর্ণ তোমাকে দিবে। তো ভদ্রলোক নিছে, ওই কাগজটা নিয়ে ব্যাংকে গেছে, ব্যাংকে যাওয়ার পর বলতেছে আমাকে স্বর্ণ দেন। ব্যাংক ওই কাগজটা নিচ্ছে, নিয়ে স্বর্ণ তাকে দিয়ে দিচ্ছে। তো সে স্বর্ণ পাচ্ছে, মানুষ গরু পাচ্ছে, সবাই খুশি। এভাবে একটা সুন্দর সিস্টেম ক্রিয়েট হয়ে গেল, সবাই খুশি। তো এখন সমস্যা হচ্ছে, মানুষের তো সমস্যা নাই, মানুষ তো ভালো মানুষ না। শুরু হলো নকল। যখন মানুষ বুঝতে পারলো যে এই যে টাকাগুলো যে আমি দিচ্ছি, ওকে দিচ্ছি, এটার তো অনেক মূল্য। আমি যদি এই যে এই ব্যাংকের সিলটাকে আমি যদি কোনোভাবে নকল করতে পারি, তাহলে সব টাকাই আমার, টাকাই টাকা। তো মানুষ নকল করা শুরু করলো। তখন হয়ে গেলো ঝামেলা, যে তখন শুরু হয়ে গেলো এই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, মানুষ নকল করতো। তখন নকলটাকে প্রিভেন্ট করার জন্য নোটগুলোকে সুন্দর করে লেয়ার করে, সুন্দর করে কমপ্লেক্সভাবে বানানো শুরু করলো। এখন কমপ্লেক্সভাবে নোট বানানোর সময় চ্যালেঞ্জ ফেস করলো একটা, যে নোট কমপ্লেক্সভাবে বানানোর ক্ষেত্রে টাকা খরচ হয় না।
একটা জিনিস যদি আপনার সুন্দর করে একটা কাগজের টুকরা, আপনি একটা A4 কাগজ যদি কিনেন আর একটা যদি আপনি মনে করেন একটা নোট, একটা সুন্দর অ্যাকচুয়াল নোট বানাইতে চান, খরচ হবে না? ভালো খরচ হয় কিন্তু। তখন ব্যাংকরা বলল যে আমাদের যে মাত্র ছোটোখাটো একটা টাকা আমি কামাইতেছি এই 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 ব্যবসা করে আমার তো পোষাইতেছে না, এত নোট প্রিন্ট করতে তো আমার 1,000 নোট প্রিন্ট করতে তো অনেক টাকা খরচ হয়ে যেতেছে, আমার তো অত টাকা ইনকাম নাই। তখন ব্যাংক একটা সুন্দর ম্যাজিক্যাল বুদ্ধি পাইলো। বুদ্ধিটা কি? এটা হচ্ছে এই ভিডিওর মেইন কথা। এটাই হচ্ছে তোমায় বলতেছিলাম যে টাকা আসলে কি, বুঝো জিনিসগুলো বুঝো। সো ব্যাংকের কাছে আছে মনে করো 80 লক্ষ টাকা সমপরিমাণ স্বর্ণ, ঠিক আছে? এখন মানুষ আসতেছে দিতেছে, মানুষ আসতে দিতেছে, তো ব্যাংক খুব মানে কম সময়ে খুব জলদি টের পাওয়া গেল যে এই 80 লক্ষ টাকা মানুষ ওন করে, ঠিক আছে, কিন্তু দিন শেষে 40 লক্ষ টাকার চেয়ে 50 লক্ষ টাকা ব্যাংকেই পড়ে আছে, মানুষ নিচ্ছে না, মানুষ জমায় রাখছে টাকা। হ্যাঁ, আমার টাকা ব্যাংকে থাকুক, মানুষ টাকাটা ব্যবহার করতেছে না, মানুষ টাকাটা ইউজ করতেছে না। তার মানে তখন ব্যাংক বলল যে তাইলে আমি আমার ব্যাংকে, বুঝেন জিনিসটা কমপ্লেক্স বাট সিম্পল অ্যাট দ্য সেম টাইম, আমার ব্যাংকে না বুঝলে আমার বললো তাহলে মানুষও বুঝতে পারবো আমি, আমার ব্যাংকে 80 লক্ষ টাকার স্বর্ণ আছে, আমি মার্কেটে 80 লক্ষ টাকা দিছি, তার মানে 80 লক্ষ টাকা যদি মানুষ টাকাটা নিয়ে আসে আমার কাছে, তাহলে আমি সবাইকে স্বর্ণ দিতে পারবো, সদ্বোধ আমি শান্তি। বুঝতে পারছো? ব্যাংকের মাথায় আসলো যে সবাই তো একসাথে আমার কাছে টাকা ভাঙাইতে আসবে না, সম্ভবই না, এটা অসম্ভব, অসম্ভব। এক কাজ করি, আমার কাছে ব্যাংকে আছে 80 লক্ষ টাকা, আমি টাকা ছাপাই 1,60,00,000 টাকার। দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন মোমেন্ট দ্যাট হিস্ট্রি চেঞ্জড ফর এভার। যে 80 লক্ষ টাকা, মানুষ 80 লক্ষ টাকা, তার অ্যাকাউন্ট, তার কাছে স্বর্ণ আছে 80 লক্ষ টাকার, কিন্তু সে মানুষকে টাকা দিছে 1,60,00,000 টাকার। কারণ টাকাটা তো ঘুরতেছে, সবাই তো একসাথে আসবে না। এখন যদি যে সবাইকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ঢাকা ব্যাংক আসসালামু আলাইকুম, বাংলাদেশ ব্যাংক আসসালামু আলাইকুম, ব্র্যাক ব্যাংক আসসালামু আলাইকুম, তারপর কী কী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যে কোনো ব্যাংকের নাম বলেন, আমি এই প্রত্যেকটা ব্যাংকে চ্যালেঞ্জ করে বলতেছি, যদি ভুল হয় আমি সবাই 1 কোটি টাকা দিব, আমি সাইন করে দিব বন্ড সই করে, আমার অফিসের আদাব 726/2, আমার নাম আলামিন মুমিন। আহ, জিনিসটা হচ্ছে যে কারো কাছে আসলে যে পরিমাণ টাকা ওরা মার্কেটে দিয়ে রাখছে, কারো কাছে টাকা নাই, এটা ওদের দোষ না, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীর প্রত্যেকটা ব্যাংক এভাবে কাজ করে, এটাকে বলে ব্যাংক সিস্টেম। দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড। কেন জানি আমাদেরকে এটা স্কুলে শেখানো হয় না। তুমি শিখছো ছোটোবেলা এগুলা? জানতা? তো এটা জানা দরকার না? তো আপনার যে টাকাটা ব্যাংকে আছে, আপনারা যে যখন ওই যে 5 আগস্টে যে ঝামেলাটা ছিল, সেই সময় আমরা সব ব্যাংকের থেকে 5,000 টাকার বেশি উঠাইতে কেন পারিনি জানো? ব্যাংকের কাছে ছিল না আমাদের। আপনারা ধরেন আমরা একটা ব্যাংকের নাম বলি, যমুনা, যমুনা তো খুব ভালো জায়গা, যমুনা ব্যাংকের নাম দিলাম ফর নো আদার রিজন দেন আমার মনে চাটে খুশি হয়েছে। তো যমুনা ব্যাংক বলি বা রূপালী ব্যাংক বলি বা সোনালী ব্যাংক বলি, যে কোনো একটা ব্যাংকে আমরা সবাই, বাংলাদেশে যত যত গ্রাহক আছে, সেই বাংলাদেশে যদি রূপালী ব্যাংকের বা যমুনা ব্যাংকের 5 লক্ষ গ্রাহক থাকে, মাত্র 1 লক্ষ মানুষ যদি আজকে যমুনা ব্যাংকের সামনে যায় বলে আমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমাকে দেন, তাইলে ওরা ধ্বংস হয়ে যাবে, এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। তার মানে কি? তার মানে যে ওদের মানে আপনার যদি 5 লক্ষ টাকা ব্যাংকে থাকে, সেই 5 লক্ষ টাকা আসলে ব্যাংক আপনার টাকাটা কিন্তু সেফলি স্টোর করে রাখে নাই। জিনিসটা কিন্তু এরকম না। ব্যাংকের কাছে আছে 1 লক্ষ টাকা, সে লোন দিতেছে 50 লক্ষ টাকা, 50x। এটা এক একটা ইনস্টিটিউশন, এক একটা অর্গানাইজেশন, এক একটা দেশের ক্ষেত্রে এটা আপ অ্যান্ড ডাউন করে। মাত্র তো শুরু করলাম, খেলা বাকি আছে এখন পর্যন্ত। সো দিন শেষে বাংলাদেশে কোনো ব্যাংকেরই সামর্থ্য নাই যে আপনার যদি 1 কোটি টাকা ব্যাংকে থাকে আর আপনার মতো যদি 1 লক্ষ মানুষ সবাই যদি তার সম্পূর্ণ টাকাটা ব্যাংকের থেকে উঠাইতে আজকে যায় বা আগামীকালকে একসাথে যায়, সেই ব্যাংক টাকা দিতে পারবে না, সম্ভবই না। আপনি আপনার ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, এই এই আমি যে মাত্র যে কথাটা বললাম, এই সেম কথাটা তারা আপনাকে সেম অ্যান্সার দিবে যে এটা সম্ভব না। এটাকে বলে ব্যাংক রান। ব্যাংক রান একটা কমন সাইকোলজিক্যাল না, এটা এটা ইকোনমিক্যাল একটা ফ্যাক্ট। ব্যাংক রান হওয়াটা তখন হয় যখন দেশের মধ্যে কোনো দুর্যোগ হয় বা যেরকম দুর্ভিক্ষ হয়, তখন ব্যাংক রান হয়। ব্যাংক রান হইলে হয় কি যে ব্যাংকের কাছে তো টাকা নেই, স্বাভাবিক। ব্যাংক অপারেট করে কীভাবে? ব্যাংকের কাছে 2 টাকা থাকলে ব্যাংক মানুষের দেয় 10 টাকা, এভাবে ব্যাংক টিকে থাকে, ব্যাংক টাকা ছাপায়।
এখন বুঝতে পারতেছো এখন পর্যন্ত সব কিছু ক্লিয়ার? ওকে, নেক্সট যাই। সো এখন কথা হচ্ছে টাকাটার মূল্য কোত্থেকে আসতেছে তাইলে? তো এই ক্ষেত্রে তো আমরা এটা বুঝতেই পারতেছি, যদি ব্যাংকে যদি এমনই হয় তাহলে ব্যাংক তো লাখ লাখ কোটি কোটি টাকা ছাপাইতে পারবে, ব্যাংকের কাছে তো সব কিছু। সমস্যাটা কি এখানে? সমস্যা হচ্ছে যে ব্যাংক যেই টাকাটা ব্যাংক মানুষকে দিচ্ছে সেটার ভ্যালুয়েশন বা সেটা ডিপেন্ড করতেছে বর্তমানে ইউএস ডলারের উপরে। আর ইউএস ডলার এর সাথে কানেক্টেড বাংলাদেশ ব্যাংক, বুঝতে পারছো? সো সোনালী ব্যাংক হোক, রূপালী ব্যাংক হোক, সিটি ব্যাংক হোক, ওরা সবাই ওদের কাছে যে 1 টাকা আছে এর এগেইনস্টে 10 টাকা ওরা ধার দিচ্ছে, এইটা বাংলাদেশ ব্যাংক জানে। এটা কমন প্র্যাকটিস, এটা পুরো পৃথিবীর মধ্যে কমন প্র্যাকটিস। ওকে, তাইলে যে এখন যদি ওরা 11 টাকা দিতে যায়, 12 টাকা দিতে যায়, তখন যে বাংলাদেশ ব্যাংক ধরবে এই যে না, এটা করা যাবে না। কেন করা যাবে না? ইনফ্লেশন। ইনফ্লেশন কি? ধরেন আপনার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে আপনি বাজারে যান, বাজারে গেলে আপনি কিনতে পারবেন ধরেন এখন একটা চাল, একটু একটু ডাল, একটা দুইটা ডিম কিনতে পারবেন, একটা কলা, সর্বোচ্চ আপনার ফ্যামিলি 1 থেকে 2 দিন এটা দিয়ে টিকতে পারবে বা খাইতে পারবে। তো ঠিক 10 থেকে 15 বছর আগে কিন্তু আপনি 100 টাকার বিনিময়ে আরও বেশি বাজার করতে পারতেন। এই 100 টাকার বাজার দিয়ে আপনার ফ্যামিলি 3 দিন বা 4 দিন কিন্তু মোটামুটি খেয়ে থাকতে পারতো, মোটামুটিভাবে হলেও। 40 বছর আগে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 100 টাকার বিনিময়ে আপনার ফ্যামিলি 1 সপ্তাহ অনাগালে মানে খুব ভালোভাবে খেয়ে থাকতে পারতো। তো 100 টাকাটা ঠিকই 100 টাকাই আছে, কিন্তু এই আস্তে আস্তে এটা টাকার মূল্য কেন কমে আসলো? টাকার যে মূল্যটা কমে আসতেছে এটাই ইনফ্লেশন, এটাকেই আমরা ইনফ্লেশন হিসেবে ধরি। সো টাকা যখন বেশি প্রিন্ট করা হচ্ছে তখন টাকার মূল্য কমে আসতেছে, ইনফ্লেশন বাড়তেছে। এখন টাকার মূল্যটা ডিপেন্ড করে কিসের উপরে সেটাও আমরা বলি। ধরেন আপনি চায়না থেকে একটা আনবেন, লাইট আনবেন, এলইডি লাইট কিনে আনবেন, যে লাইটটা মুখের উপর পড়তেছে, বিচ্ছিরি অবস্থা। সো এই লাইটটা আপনি যদি চায়না থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে 3000 টাকা। ফর এক্সাম্পল $20কে যদি আপনি হিসাব করেন, 120 টাকা করে যদি পার ডলার হিসাব করেন, সেক্ষেত্রে $20 2400 টাকা, ভ্যাটটা সহ 3000 টাকা আপনার খরচ পড়তেছে। বাট সেম লাইটটা যদি ধরেন এখন বাংলাদেশ সরকার ডিসিশন নিল যে বাংলাদেশের সব মানুষকে প্রিন্ট করে করে, টাকা তো প্রিন্ট করেই, সবারে 50,000 টাকা করে প্রিন্ট করে পাঠায় দিই, মানুষের অবস্থা খারাপ। এখন ইউনুস সরকার খুব, আমি খুব ভালো মানুষ, টাকা দিব সবাইকে, সবাইকে 50,000 টাকা করে দিল এমন করে এমন করে। তখন হবে কি, তখন আপনি সেম এই লাইটটা চায়না থেকে কিনতে গেলে আপনার খরচ পড়বে 4 থেকে 5 হাজার টাকা। তখন এই যে 120 টাকা 122 টাকা যে রেটটা আসছে আপনার টাকার এগেনস্টে, এই টাকাটা এই 120 টাকা 122 টাকা হয়ে যাবে 140 টাকা 150 টাকা। টাকার ভ্যালু কমবে। এজন্যই পাকিস্তানের রুপি, ইন্ডিয়ার রুপি, বাংলাদেশের টাকা, এইগুলোর ভ্যালুয়েশনটা ডিপেন্ড করে যে আমরা বাইরের থেকে কয় টাকা দিয়ে কী কিনতে পারবো। আমাদের টাকার মূল্য, একটা ডলার, একটা ইউএস ডলারের মূল্য আমাদের দেশের 120 টাকা, ঠিক আছে? তো পৃথিবীর সব কারেন্সি এর মূল্যটা ডিপেন্ড করে ইউএস ডলারের উপরে। 1969 বা 59-এর দিকে, আই ডোন্ট রিমেম্বার দ্য ডেট, নিক্সন সম্ভবত, মোহাম্মদ নিক্সন না, প্রেসিডেন্ট নিক্সন, বা হয়তো বা সামবডি এলস, বাট সামবডি ইন ইউএস প্রেসিডেন্ট নিক্সনই সম্ভবত। সো সে এর আগে একটা সে গোল্ড কারেন্সিটাকে উঠায় দেয়। বাট গোল্ড কারেন্সিটা কি এত কিছু মানে কমপ্লেক্স, আবার ঠান্ডাই। ওকে ফাদ বলো, টাকার ভ্যালু বা আমরা এত কিছু বলছি, সব কিছুর মধ্যে কিন্তু আমরা একটা জায়গায় আটকায় আছি। স্বর্ণ, টাকার মূল্য আছে কারণ এই টাকার সমপরিমাণ স্বর্ণ ব্যাংকে আছে, তাই না? রাইট? এখন আমরা শিখতে পারলাম কি, যে আমার টাকার মূল্য আছে কারণ এই পরিমাণ টাকার সমমূল্যর ডলার আমি কিনতে পারবো, স্বর্ণটা বাদ। আমার টাকার মূল্য আসতেছে ডলারের উপরে, যে আমি 120 টাকা দিয়ে ডলার কিনতে পারবো, তার মানে 120 টাকার মূল্য আছে, এছাড়া কিন্তু টাকার মূল্য নাই। রাইট? সো এটাই হচ্ছে টাকার মূল্য, টাকাটা এটার উপর ডিপেন্ড করে গেল। এখন ডলারের মূল্য কোথেকে আসতেছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। আমেরিকা যে সুপার পাওয়ার, আমেরিকা যে গ্লোবাল ডমিনেন্ট পাওয়ার, এটার কারণটা কি? কারণ আমেরিকার ইউএস ডলার এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সবগুলো দেশের টাকার মূল্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখানে মানে কনস্পিরেসি থিওরি না, কোনো কিছু না। আমি জানি না আমাদের দেশের এডুকেশন সিস্টেমে এটা কেন শেখানো হয় না। এটা বেসিক কমন সেন্স, গুগলে সার্চ করলে আপনি পাওয়া যাবেন, বাট এটা নিয়ে কেউ কথা বলে না। আই ডোন্ট নো ওয়াই।
তারপর যাচ্ছি। সো ইউএস ডলার 1969 সালে আই থিঙ্ক, তাই ডেটটা আমার মনে নাই, আমি হিস্ট্রিক্যাল মানুষটা, একটা মার্কেটিংয়ের লোক। সো প্রেসিডেন্ট নিক্সন ইউএস ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বাইর করে দেয়। সো এই 1969 সাল, সামথিং সাল পর্যন্ত, ওয়ার্ল্ড ওয়ার টু এর পর পর্যন্ত মানুষ ডলার এর সাথে সব কারেন্সির মূল্যটা যে কানেক্টেড, মানুষ বিশ্বাস দিয়ে রাখছে। হ্যাঁ ঠিক আছে, আমার 120 টাকা, এটার মূল্য ডলারের উপর ডিপেন্ডেন্ট, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি ইউএসএ, ভালো হ্যান ত্যান, ঠিক আছে ট্রেড করতেছি, হ্যাঁ মানুষ মানছে। কারণ ডলারটা ছিল ইউএস ট্রেজারি যেটা আছে, সেখানে ওদের পুরো ইউএসএ কে যদি ডলার ছিল, ডলারের সমপরিমাণ স্বর্ণ ইউএসএর কাছে তখন ছিল। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের কালেকশন ইউএস ট্রেজারিতে ছিল। তো ফর সাম রিজন তখন ওই ইউএসের প্রেসিডেন্ট ডিসিশনটা নেয় যে আজকের এই মুহূর্তের পর থেকে ইউএস ডলার স্বর্ণের উপর ডিপেন্ডেন্ট না। তার মানে ওরা যত টাকা সম্ভব, যত টাকা দরকার, ওরা অত টাকা প্রিন্ট করতে পারবে, যত টাকা চায় ইউএসএ প্রিন্ট করতে পারবে, কোনো কিছু হবে না, এতে কারো কোনো কিছু যায় আসে না। এই কোভিডের সময় $1 ট্রিলিয়ন স্টিমুলাস চেক পাস করে। তার মানে কি, প্রতিটা ইউএস সিটিজেন বাসায় বসে বসে কয়েক লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়, কারণ ইউএসএ টাকা প্রিন্ট করছে। কারো কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ও দেশ পৃথিবী চাইতেছে ইউএসএ। আমাদের টাকার মূল্যটা ডিপেন্ড করে আমাদের টাকার এগেনস্টে ইউএস ডলার কত ভ্যালুয়েশন আছে। দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার ব্যাংকের মধ্যে যে কয় টাকা আছে সে টাকা আপনার না, আপনি ব্যাংকের কাছে রাখছেন। আপনি যদি একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করেন আর আপনার ব্যাংকে টাকা রাখেন, প্রায় সেফ বলতে পৃথিবীতে কিছুই নেই। আপনি যখন জন্ম নিয়েছেন তখন থেকে আপনি রিস্কি অবস্থায় আছেন। এই মুহূর্তে বাঁচছেন, পরের মুহূর্তে মরে যাবেন। নাথিং ইজ সেফ, এভরিথিং ইজ ট্রান্সফরমেশনাল। যে ইনস্টিটিউশনগুলোকে খুব স্থিতিশীল করে রাখা হয়েছে, বাট আসলে ভিতরে যে কী কী হয় এগুলো না জানলে আপনি ওই টাকার পিছিয়েই দৌড়াবেন, আর ওই মাস শেষে কয় টাকা ইনকাম করব সেটাই ভাববেন। মাস শেষে টাকার হিসাবটা আসলে এভাবে কাজ করে না। বাৎসরিক হিসাবটা একটা স্ট্যান্ডার্ড হিসাব, বা এই ইয়ার আমার নেট রেভিনিউ কত, নেট প্রফিট কত, নেট লস কত, নেক্সট এক্সপেন্ডিচার কত, এইগুলো হচ্ছে হিসাব। আর ডেট ইজ মানি, এটা একটা কথা, বড় জিনিস। লোন, ইউএসএ যে এত বড় কান্ট্রি, এত কিছু, ও যদি এখন ইচ্ছা মতো টাকা প্রিন্ট করে, পুরো পৃথিবীর সব দেশগুলো কি ইউএসএর উপর ডিপেন্ডেন্ট হবে? আর হবে না। সো ইউএসএ যে টাকা প্রিন্ট করতেছে, ইউএসএর গভর্নমেন্ট, ইউএসএর ফেডারেল রিজার্ভ থেকে $2 ট্রিলিয়ন না $3 ট্রিলিয়ন এখন পর্যন্ত ডেট নিয়ে রাখছে, মানে লোন নিয়ে রাখছে, যেটা আস্তে আস্তে পরিশোধ করে দিবে। তো ইউএসএ নিজেই লোন নিচ্ছে, ইউএসএ থেকে ইউএসএ লোন নিচ্ছে। এই হচ্ছে পৃথিবীর পুরো দেশের কাহিনী। আমি যদি সহজ ভাষায় বলি আপনাদেরকে, টাকা জিনিসটা কি? টাকা হচ্ছে আপনার কাছে স্বর্ণ ছিল, সেই স্বর্ণ আপনি ব্যাংকে দিয়ে আসছেন, আপনার ব্যাংক আপনার তার এগেনস্টে 1,000 টাকা নোট দিছে, স্বর্ণের সমপরিমাণ নোট দিছে। বাংলাদেশে এই নোটগুলো হচ্ছে টাকার নোট। এই টাকার যে নোটগুলো আছে, এই নোটগুলোর মূল্য কোত্থেকে আসছে? নোটগুলোর মূল্য ইউএস ডলারের কাছ থেকে। 120 টাকা সমান একটা ইউএস ডলার, এটার কারণে 120 টাকার মূল্য আপনি পাচ্ছেন। ওকে, ইউএস ডলার কিছুর উপর ডিপেন্ড করে? ইউএস ডলার ডিপেন্ড করে হচ্ছে কোনো কিছুর উপরই না, ইউএস ডলার ইউএস ফেডারেল রিজার্ভের উপর ডিপেন্ড করে। ইউএস ফেডারেল রিজার্ভ লোন দেয় ইউএস গভর্নমেন্টকে, ইউএস গভর্নমেন্ট ওই টাকাটা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে ডলার সার্কুলেট করে, ট্রেড সার্কুলেট করে। অ্যান্ড ইউএস ফেডারেল রিজার্ভ কার উপর ডিপেন্ডেন্ট? ইউএস গভর্নমেন্টের উপর। ইউএস গভর্নমেন্ট কার উপর ডিপেন্ডেন্ট? ইউএস ফেডারেল রিজার্ভের উপরে। এই হচ্ছে আ স্নেক বাইটিং ইটস ওন হেড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ফলোয়িং ইটস ফুটস্টেপস। দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস অ্যাবাউট মানি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট মানি, এটা খুবই সিম্পলভাবে বলছি আজকের এপিসোডের জন্য। আমি টাকা বা এই জিনিসটা যদি আমি লম্বা ডিটেলসে বলতে যেতাম, আমার 5-7 ঘন্টা লাগবে, বিকজ অনেক বিস্তর আলাপ। আমি কোনো নোটস, কোনো কিছু, ওই যে ডেটস অ্যান্ড নাম, নিক্সন আসলে কি না সে নামটাও আমার খেয়াল নেই। সো হঠাৎ করে র্যান্ডামলি ফাহাদ জিজ্ঞেস করছে, আমি বলতেছি দ্যাটস অ্যাবাউট ইট। বাট এটা আসলে জানার বিষয়। আমি ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি আপনাদের রেসপন্স দেবো, যদি ভিডিওটা ভালো লাগে। মানে এটা এরকম ভিডিও বাংলাদেশে এখন পর্যন্ত নাই, একটাও নাই। বাংলাদেশের মানুষ জানে, অনেকেই জানে না তা না, কিছু মানুষ জানে, এবার তারা শেয়ার করতে চায় না, কেন জানি না আমি। বাইরে এটা সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়, আমাদের দেশে আমাদের এডুকেশন সিস্টেমে তো নাই এগুলা। সো যদি ভালো জায়গা থাকে, একটু ভালো জায়গা থাকে, আই রিকোয়েস্ট ইউ টু শেয়ার দিস ভিডিও। আপনার পছন্দের কোনো কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন। টাকা পয়সা নিয়ে স্ট্রাগল করতেছে এমন কারোর সাথে শেয়ার করতে পারেন, বিকজ টাকা আপনি যতক্ষণে বুঝবেন
অতক্ষণে আপনি টাকাটাকে নিজের বশে করা শিখবেন, টাকার ব্যবহার শিখবেন, টাকাটাকে কিভাবে বৃদ্ধি করবেন সেটা শিখবেন। এটা ছাড়া কিন্তু সম্ভব না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।